প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান তিপা। দর্শক, আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি যে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা এবং এক্ষেত্রে কী করণীয় এবং কী ধরনের ট্রিটমেন্ট করলে আসলে রোগী ভালো থাকতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট অথবা দাঁত প্রতিস্থাপন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার শারমিন জামান 1988 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইন্ডিয়া থেকে অ্যাডভান্স ডেন্টাল ইমপ্ল্যান্ট এবং লেজার ডেন্টিস্ট্রি বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফরাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাম, দাঁত প্রতিস্থাপন বলতে আসলে কি বোঝায়? দাঁত প্রতিস্থাপন এই কথাটা বলে আসলে প্রতিস্থাপন আসলে ব্যাপারটা আসে যে প্রতিস্থাপন জিনিসটা কি। দাঁত তো দাঁতই আছে, প্রতিস্থাপনটা আসলে কেন দরকার হচ্ছে? প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা একটা খালি জায়গায় কোনো কিছু একটা রিপ্লেস করছি, মানে নতুন করে তৈরি করে দিচ্ছি, এটাই প্রতিস্থাপন। অ্যান্ড খালি জায়গাটা কোথায় আসে? আমাদের মুখের ভিতরটা পুরোটাই দাঁত দিয়ে একদম মাড়ি চোয়ালটা পুরোটাই বিন্যাসিত। যদি কখনো একটি বা একাধিক দাঁত যদি না থাকে কারো মুখের ভিতরে, তখন সেখানে নতুন করে দাঁত বাঁধিয়ে দেওয়ার বা তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু প্রতিস্থাপন হিসেবে আসছে। কাদের ক্ষেত্রে সাধারণত আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে যে তাকে অবশ্যই দাঁত প্রতিস্থাপন করতে হবে? প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা ওখানে নতুন দাঁত বসাচ্ছি, মানে তার মুখে কোনো দাঁত নেই। কখন কখন দাঁত ফেলতে হয় এই ব্যাপারটা একটু আপনাকে বলে রাখি, যেটা যদি কারোর মুখে দেখা যাচ্ছে যে ছোটোখাটো বড় সবারই দাঁত ভেঙে যেতে পারে বা ক্যাভিটি হয়, সেক্ষেত্রে দাঁতটাকে যদি কোনো কারণে স্টোর করতে না পারা যায়, মানে দাঁতটাকে মুখের ভিতরে রেখে না দেওয়া হয়, তখন কিন্তু দাঁত ফেলে দিতে হয়। আবার যারা একটু বয়স হয়ে যায় তাদের কিন্তু মাড়িতে দাঁতগুলো নড়ে যায়, অনেক সময় নড়ে গিয়েও নিজে থেকে পড়ে যাচ্ছে বা আঘাতজনিত কোনো কারণে, কারো যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় যদি দুর্ঘটনা ঘটে বা অনেক সময় কিছুই না পড়ে যাচ্ছে বা কোনো কিছুর সাথে আঘাত পেলো, দাঁত ভেঙে গেলে, তখন কিন্তু একটা বা দুটো দাঁত ফেলে দিতে হয়। সেসব ক্ষেত্রে ওখানে নতুন করে দাঁত একটা বা দুটো বাঁধিয়ে দিতে হচ্ছে। ম্যাম, কাদের ক্ষেত্রে প্রতিস্থাপনটা আসলে করা একেবারেই নিষেধ বা ঝুঁকিপূর্ণ হতে পারে তার জন্য? যদি তার ফিজিক্যালি যদি কোনো প্রবলেম থাকে, ফিজিক্যালি প্রবলেম বলতে যে একেবারেই যদি উনি মুভমেন্ট করতে না পারেন, খুবই অসুস্থ, একদম বিছানায় পড়ে আছেন, এরকম যেসব পার্সনরা আছে তাদের জন্য আমরা প্রতিস্থাপনটা একদমই করতে বলি না, কারণ তার জন্য অনেক রকম রিস্ক ফ্যাক্টর থাকে। আর যারা গ্রোয়িং এজে থাকে, যেমন 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই বয়সটাকে আমরা মিক্সড ডেন্টেশন বলি। এই সময় দুধ দাঁত পরে স্থায়ী দাঁত উঠছে, তো যেই জায়গাটি স্থায়ী দাঁতটা আসবে ওকে আসার জন্য সময় দিতে হয়। তো ওই জায়গাটা যদি খালি থাকে কোনো কারণে, তখন কিন্তু প্রয়োজন হচ্ছে না যে তার ওখানে নতুন করে একটা দাঁত বাঁধিয়ে দেয়। যখন রোগী আপনাদের কাছে আসেন এবং যখন আপনারা মনে করেন যে তার দাঁত ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করতে হবে, তখন আসলে আপনারা কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন প্রাথমিক অবস্থায়? ইমপ্ল্যান্টের ক্ষেত্রে একদমই পুরো প্রসেসটা একটু আলাদা হয়। শুধু যদি প্রতিস্থাপনের কথা বলি, তাহলে আমরা আসলে ডেন্টালে 3 রকম ভাবে প্রতিস্থাপন করি। একটা হচ্ছে আপনার একদম আদিকাল থেকে আমরা দেখে আসছি, যেটা হচ্ছে ডেঞ্চার, একটা আলগা দাঁত মুখের ভিতর পড়ছেন, আমাদের দাদু নানুরা পড়েছেন অনেকে। তো এইটার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নাই, তাদের কিন্তু তারা চাইলেই কিন্তু ল্যাব থেকে ইমপ্রেশন দিয়ে বানিয়ে নিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে ব্রিজ করতে হয়, 2 বা 3টে দাঁতের সাপোর্ট নিয়ে একসাথে আমরা দাঁত তৈরি করে দিই, বা ক্যাপ লাগানো, যেটা এরকম মাল্টিপল হয় এবং একসাথে 3টে বা 4টা বসিয়ে দিলে সেই জায়গাটা ভরাট হয়ে যায়। সেক্ষেত্রে শুধু আমরা দাঁত যেগুলো আছে সেগুলোর কন্ডিশন কতটুকু ভালো আছে, তাদের হেলদি কিনা, তারা মাড়ির সাথে কতটুকু লেগে আছে, এই ব্যাপারগুলো দেখি। কিন্তু যদি ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে আলাদা করে তাকে কিছু টেস্ট করতে হয়, ব্লাড টেস্টে কিছু ব্যাপার থাকে। তাছাড়া হচ্ছে তার চোয়ালে বা মুখের ভেতরে যে ইমপ্ল্যান্টটা বসানো হচ্ছে সেই ইমপ্ল্যান্টে স্থায়ী হবে কিনা, চোয়ালের হাড়ের সাথে লাগবে কিনা, এই লেগে যাওয়ার ব্যাপারটা জানতে তার চোয়ালের এবং মুখের যে অংশটি আছে সেই অংশটিতে আমরা এক্সরে করি। আচ্ছা, এক্সরে 2 রকম হয়, একটা ওপিজি করা হয়, সেটা হচ্ছে নর্মাল এক্সরে, যেটা আমরা সবসময় ডেন্টালের ক্ষেত্রে পেয়ে থাকি। আরেকটা সিবিসিটি করা হয়, যেটা সিটি স্ক্যানের মতন আমাদের অনেকগুলো স্লাইড দেয় এবং তার চোয়ালের মুখের
কতটুকু হাড় আছে, সেই হাড়ের ঘনত্ব কতটুকু বা সেখানে ডেপনেস কতটুকু আছে, সেই জিনিসগুলো একটা সুন্দর স্টাডি আমাদেরকে দেয়। তো আমরা এই জিনিসগুলো দেখি, আর তার পাশাপাশি সে ডায়াবেটিক কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, ব্লাডের অন্যান্য রকম ফাংশনগুলো। ইমপ্ল্যান্টটা একটা সার্জিক্যাল প্রসেস, যেটা হচ্ছে চোয়ালের ভিতরে আমরা ছোট্ট একটা অপারেশন করে ইমপ্ল্যান্টের একটা পোর্শন বসিয়ে দিই। কারণ ইমপ্ল্যান্টের, ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে 3টা পার্ট আছে। 3টা পার্টের মধ্যে প্রাইমারি একদম ফার্স্ট স্টেজে আমরা যে পার্টটা বসে সেটা একদম চোয়ালের সাথে, মানে আমরা যদি একটা নর্মাল দাঁতের কথা যদি চিন্তা করে থাকি, সেই দাঁতেরও কিন্তু 2টো পার্ট। একটা হচ্ছে চোয়ালের ভিতরে, যেটাকে আমরা সবাই কিন্তু শিকড় বা রুট হিসেবে চিনি, আর একটা হচ্ছে ক্রাউন, যেটা হচ্ছে আমাদের মুখের ভিতর দেখা যাচ্ছে। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে ঠিক সেরকম রুট বা আর্টিফিশিয়াল রুট একটা আমরা চোয়ালের ভিতরে বসাই। এটাকে 3 থেকে 4 মাস আমরা সময় দিই, সে যখন ফিক্সেশনে চলে আসে এরপরে এর উপরে দাঁতটা বাঁধাই করা হয়। তো সেই পর্যন্ত তাকে অপেক্ষাটা করতে হয়। ম্যাম, তো দাঁত প্রতিস্থাপন করার পরে তাকে আসলে কোন কোন বিষয়গুলো আসলে মেনটেন করতে হয় যাতে তার এই যে ইমপ্ল্যান্টের পরে যে দাঁতটা যেন সুস্থ থাকে, তার মুখ ও গহ্বরের যে ভেতরের অংশটুকু সেটা যেন ভালো থাকে, কি কি বিষয় আসলে তাকে মেনটেন করতে হয়? আচ্ছা, যে কথাটা বলছিলাম যে একটা ন্যাচারাল দাঁতের যেরকম স্ট্রাকচার থাকে, ঠিক তেমন ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচারটা সেমই থাকে। মানে চোয়ালের মধ্যে যে অংশটা একটা আছে সেখানে একটা অংশ থাকবে এবং তার উপরে একটা অংশ তৈরি করা হয়, এবং তার উপরে দাঁতের যে ক্রাউনটা বা উপর থেকে আমরা যে অংশটা দেখতে পাই সেটা কিন্তু থাকে। একটা দাঁত, মুখের ভিতর যে দাঁতগুলো থাকছে, একটা বা একাধিক যে অংশগুলো, সেগুলো কিন্তু আমরা সুন্দর করে ব্রাশ করে, ফ্লসিং করে এবং মাউথওয়াশ করে কিন্তু এটাকে ভালো রাখতে পারছি। ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে হয় কি, মাড়িটা যখন থাকছে ও কিন্তু এটাই থাকছে ইমপ্ল্যান্টের বডির সাথে, যেটা গায়ের সাথে, সেটা সুন্দর মতন লেগে থাকবে। কিন্তু তারপরে হচ্ছে নর্মাল যেরকম খাবার দাবার আমরা সবসময় খাচ্ছি, এমনি নর্মাল দাঁতের সাথে যতটুকু স্টিকি হয়ে লেগে থাকবে, তাছাড়া আলাদা করে কিন্তু এই সিরামিকের ক্রাউনের উপরে কিন্তু লেগে থাকার প্রবণতাটা অনেক বেশি থাকে। এর জন্য একদম খুব কেয়ারফুলি বলা হয় যে আপনাকে প্রত্যেক দিন ব্রাশ করে এটাকে ক্লিন করতে হবে। আর এছাড়া ডেন্টাল ফ্লস এভরিডে 2 দাঁতের পাশেপর্তি যে জায়গাটা থাকে সুন্দর করে ফ্লসিংটা করে জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তার সাথে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন বা হাইপারটেনসিভ আছেন, কোমরবিলিটি যে সমস্যাগুলো যাদের মধ্যে বেশি আছে, তাদেরকে একটু আলাদা করে নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে যাতে এই সমস্যাগুলো বেড়ে না যায়। ম্যাম, যারা ডায়াবেটিক পেশেন্ট অথবা যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় আপনারা ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কনসিডার করে থাকেন। যারা কিডনি পেশেন্ট অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট, তারা কি দাঁত ইমপ্ল্যান্ট করতে পারবে কিনা? হ্যাঁ, ইমপ্ল্যান্ট যে পদ্ধতিটা, এটা আমরা শুরু করি একটা ছোট সার্জিক্যাল ইস্যু দিয়ে, ঠিক আছে, একটা ছোট একটা অপারেশন করে এখানে বসানো হয়। যাদের ক্ষেত্রে ডায়াবেটিক আছে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না, সেসব ক্ষেত্রে কিন্তু তাদের জন্য আমরা একটু সময় নেই, যে তার যে ডায়াবেটিক বা সুগার লেভেল যেটা আছে সেটা যেতে অনেক বাড়তি যদি থাকে সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা করি, এবং এটা তাকে হ্যাবিটের মধ্যে তৈরি করে দেয় যে সে আর কখনো চাইলেও যাতে এটা না বাড়াতে পারে বা না বাড়ানো যায়, সেই পদ্ধতিগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় বা শিখিয়ে দেওয়া হয় যে আপনার সুগার লেভেলটা বাড়বে না। এভাবে যদি মেনটেন করতে পারে তখন আমরা তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্ল্যান্ট বসাতে পারি। আবার যাদের কিডনিতে প্রবলেম আছে তাদের দেখা যায় খাবার দাবারের মধ্যে বা তার দৈনন্দিন যে চলাফেরা সেগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের নিয়ন্ত্রণ করে রাখতে হয়, রেস্ট্রিকশন থাকে। একদম এই নিয়ন্ত্রণ ভাবে যদি সে চলতে পারে তাহলে কিন্তু ইমপ্ল্যান্ট চিকিৎসাটা কিন্তু যে কেউই নিতে পারে, এবং সে স্বাচ্ছন্দ্য মতন একজন সাধারণ মানুষের মতনই কিন্তু এটা মুখের ভিতর রাখতেও পারবে। আচ্ছা, এই যে ইমপ্ল্যান্টটা করা হচ্ছে, ইমপ্ল্যান্টটা করার পর আসলে এটার হিলিংটা হতে কতদিন সময় লাগে? আচ্ছা, এটা আসলে পুরো প্রসেসটা শেষ হতে 3টা স্টেপের সময় নিতে হয়। 3টে স্টেপের মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে স্টেপটা, এই স্টেপের মধ্যে একটু লম্বা সময় দিতে হয়। লম্বা সময় মিন্স 3 থেকে 4 মাসের একটা টাইম আমরা নিয়ে থাকি। এটার কারণ হচ্ছে, মূল কারণ যেটা, যে আমি বারবার একটা কথা বলছি যে দাঁতের যেমন শিকড় থাকে সেরকম আমরা একটা আর্টিফিশিয়াল শিকড় ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বসাই। এই ইমপ্ল্যান্টটা যখন আমরা অপারেশন করে চোয়ালের মধ্যে, হাড়ের মধ্যে গেঁথে দিচ্ছি, হাড় তার বডি ফাংশন অনুযায়ী তাকে এঁটে নিবে। মানে যে বডিটা আমরা বসাচ্ছি এটা একটা টাইটানিয়াম কোটিং একটা অংশ, যেই টাইটানিয়ামটা আমাদের সবার শরীরের যে হাড় আছে সেই হাড়ের সাথে খুবই সুন্দর করে একটা কমিউনিকেশন বিল্ড আপ করে। ও পুরো জিনিসটাকে অ্যাবজর্ব করতে বা তার যে থ্রেডগুলো আছে তার মধ্যে গেঁথে যেতে 3 থেকে 4 মাস সময় নেয়। এই 4 মাসের মধ্যে ও যখন হাড়ের সাথে একদম টাইটলি বসে যায়, এরপরে আমরা সেকেন্ড স্টেপটা করি যেটার উপরে আমরা ক্রাউন বসাতে পারি। তার মধ্যে আমাদের 2 থেকে 3 সপ্তাহ একটা ব্যবধান থাকে। টোটাল 4 থেকে 5 মাসের মধ্যে একটা ইমপ্ল্যান্ট কিন্তু একদম সহজভাবে কমপ্লিট করা যায়। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এই এতটা সময় কেন লাগবে?
মজার ইস্যু হচ্ছে 3 থেকে 4টা স্টেপ লাগছে, সময়টা বেশি লাগছে। আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে এই 3 থেকে 4 মাস সময়ের মধ্যে কি রোগীকে আসলে ফলো আপে আসতে হয় কিনা? এক্স্যাক্টলি ওই কথাটা বলতে যাচ্ছি যে এই যে বারবার আসা বা হচ্ছে এতটা সময় লং টাইম, এটা কিন্তু পুরোটা সময় কিন্তু আসতে হচ্ছে না, কারণ 4 মাস ধরে আপনি সবসময় একজন ডক্টর চেম্বারে কিন্তু যাওয়া পসিবল না। আমরা প্রথম যে ধাপটা করি তারপরে 1 সপ্তাহ পরে একটা মাত্র সিটিং থাকে, এরপরে 3 থেকে 4 মাস কিন্তু উনি না আসলেও পারেন, বা কোনো সমস্যা হলে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন, তাছাড়া কিন্তু আসার প্রয়োজন হয় না। 3 থেকে 4 মাস পরে যখন তার টাইমিংটা হয় তখন ইনি আসলে আমরা আবার নতুন করে একটা এক্সরে করে দেখি তার মুখের ভিতরে অংশটা কেমন আছে, এর পরের স্টেপটা 2 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাহলে কিন্তু এত লম্বা সময় লাগলেও তাকে কিন্তু ডক্টর চেম্বারে কিন্তু সবসময় আসতে হচ্ছে না। ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো এই ইমপ্ল্যান্ট সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডাবের পানি খুবই হেলদি। ডাবের পানিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর আছে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। একজন মানুষের জন্য প্রতিদিন 1 গ্লাস ডাবের পানি খাওয়া যেতেই পারে। তবে বিভিন্ন কমপ্লিকেটেড পেশেন্ট থাকে যারা না জেনে ডাবের পানিটাকে সিলেক্ট করে ফেলে। যেটা হতে পারে সেটা হলে তার শরীরে পটাশিয়ামটা ইনক্রিজ হয়ে যেতে পারে। যেরকম ধরেন একজন কিডনি রোগী, তাদের কিন্তু বিভিন্ন ধরনের খাবার থাকে যেটি রেস্ট্রিক্টেড। কিডনি রোগীর জন্য বিভিন্ন খাবারের সাথে সাথে পানিটা থাকে, মানে আমরা বলে থাকি যে ফ্লুইড রেস্ট্রিক্টেড, হয়তো 1 লিটার বা 1.5 লিটার। যখনই আমরা কোনো খাবার সিলেক্ট করি সেই খাবারগুলোকে মনে রাখতে হবে যে প্রতিটি খাবারেরই কোনো না কোনো পুষ্টি উপাদান আছে যেটির জন্য সেই খাবারটি স্পেশাল। যেরকম ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম আছে, এটা কিন্তু তার স্পেশালিটি। সো যারা ডাবের পানি রেগুলার খাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কোনো কমপ্লিকেশন আছে কিনা, বা আদত কেন খাচ্ছি। যারা ডাবের পানি খেতে চান তাদের কিন্তু গুড হেলথ বেনিফিটও আছে, কেননা ডাবের পানি যারা প্রতিদিন ইনটেক করে তাদের ক্ষেত্রে যেই বিষয়টি সবচাইতে সুন্দর হয় সেটি হলো স্কিন গ্লো করা। আমরা যারা স্কিন গ্লো করতে চাই বা যাদের স্কিনটা একটু ডাল দেখায়, কেমন যেন একটু নারিশ নেই, এরকম অবস্থা হয়, তখন আমরা পুষ্টিবিদরা সাজেস্ট করি প্রতিদিন আপনি একটু ডাবের পানি খেতে পারেন। অন্যান্য কমপ্লিকেশন যদি না থাকে, ডাবের পানি প্রতিদিন 1 কাপ থেকে 1 গ্লাস পানি কিন্তু আপনি খেতে পারেন। ডাবের পানি আপনার স্কিন যেভাবে গ্লো করবে সেভাবে কিন্তু রাখবে আপনাকে হাইড্রেটেড। ডিহাইড্রেশন থাকলে আপনি কিন্তু থাকবেন সারাদিন ক্লান্তিময় এবং স্ট্রেসলেস, মানে স্ট্রেসফুল থাকবেন, সারাদিন কেমন একটা চাপ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ডাবের পানি খেলে ভীষণ এনার্জি ফিল করবেন। এছাড়া যারা ওজন কমাতে চান তাদের জন্য সবচেয়ে ভালো ব্যাপার হলো ডাবের পানি যারা খাদ্য তালিকায় রাখছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল। ম্যাম, যারা আসলে ইমপ্ল্যান্ট করছে বা প্রতিস্থাপনটা করছে, অনেক সময় রোগীদের কিন্তু প্রশ্ন থাকে যে এই যে আমি প্রতিস্থাপনের এই প্রক্রিয়াটাতে যাচ্ছি, একটা সার্জারি মানে কিন্তু কিছুদিন হসপিটালে স্টে করতে হয়, সেটা আসলে কতদিন থাকতে হয় সেই রোগীকে? এই যে আমরা বলছি যে এটা একটা সার্জিক্যাল ইস্যু, এটা অপারেশন করে বসাতে হচ্ছে, বাট এই অপারেশনটা কিন্তু একদম ছোট একটা অপারেশন, মানে একদম মাইনর একটা সার্জারি। একটা দাঁত ফেলতেও দেখা যায় আমাদের অনেক সময় আধা ঘন্টা সময় লেগে যেতে পারে, কিন্তু একটা ইমপ্ল্যান্ট বসাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমরা সমস্ত চেক আপ ডান করে যখন পেশেন্টকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় যে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আসবেন, তার হাফ অ্যান আওয়ার আগে এসে উনি ইমপ্ল্যান্টটা বসিয়ে কিন্তু আবার হাফ অ্যান আওয়ার পরে ইজিলি বাসায় চলে যেতে পারেন, ওনার কিন্তু ওখানে থাকতে হচ্ছে না। আর যেহেতু অপারেশন বা দাঁত ফেললেও একটু ছোটোখাটো ব্যথা থাকতে পারে, সেই ব্যথাটা কিন্তু 1 দিন বা 2 দিন, এই ব্যথাটাও কিন্তু লং টাইম কিন্তু থাকবে না। যাদের ক্ষেত্রে সিভিয়ার ব্যথা থাকে সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্টটা কীরকম হয়ে থাকে? সিভিয়ার ব্যথা তখনই হয় যদি কোনো কারণে তার বডিতে এই ইমপ্ল্যান্ট প্রসেসটা নিচ্ছে না বা নিতে চাইছে না। তখন কোন কোন ক্ষেত্রে হয়, যদি ডায়াবেটিক লেভেলটা অনেক বেশি থাকে, মানে সুগার লেভেলটা অনেক বেশি থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু তার এটা আবার নতুন করে রিয়্যাক্ট করতে পারে, যে তার বডিতে তার হাড়ের সাথে এটা কোনোভাবে নিচ্ছে না, কমিউনিকেশনটা বিল্ড আপ হচ্ছে না, তখন হয়তো বা তার ব্যথা হতে পারে বা সেখানে নতুন করে আবার ইনফেকশন বিল্ড আপ হয়। আবার যেহেতু আমরা দাঁত যেখানে ফেলে দিচ্ছি সেখানে বসাচ্ছি, অনেক সময় দাঁতের গোড়ায় বা একদম রুট পোর্শনে ছোট করে হলেও কম করে হলেও কিছু ব্যাকটেরিয়া থাকে, কোনো কারণে যদি ওই জায়গাটা ভালো করে কিউরেট না করা হয়, আমরা ওখানে ইনফেকশন সহ যদি কেউ ইমপ্ল্যান্ট বসিয়ে দেন কোনো কারণে, তখনই ব্যথাটা হয়। তাছাড়া ইমপ্ল্যান্ট বসানোর পরে 1 দিন বা 2 দিন এরকম ক্ষেত্রে ব্যথা থাকে, তাছাড়া খুব একটা ব্যথা থাকে, যেটা আসলে খুব স্বাভাবিকভাবে আসলে মেনে নেওয়া উচিত। এটাই
আচ্ছা, যারা ইমপ্ল্যান্ট করছে বা করতে চায়, আসলে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের একটা ট্রিটমেন্ট, সুতরাং এটার ট্রিটমেন্টের যে খরচটা সেটা নিশ্চয়ই একটু ব্যয়বহুল হতে পারে। সো আপনার কাছে একটু জানতে চাই যে আসলে খরচের বিষয়টা কেমন। আচ্ছা, খরচের বিষয়টা যদি বলতে চাই তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু তুলনামূলক খরচটা ওই তুলনায় কম। আমাদের কিন্তু ডেন্টালের যে কোনো ট্রিটমেন্টটার এই খরচ একটু বেশি। আমরা যদি বাইরের দেশের সঙ্গে কম্পেয়ার করি সেক্ষেত্রেও আমরা অনেক কম, কিন্তু আমাদের ডেন্টালের ইমপ্ল্যান্টের তুলনামূলক আমরা যদি অন্য কোনো আমাদের ডিপার্টমেন্টগুলোর ট্রিটমেন্টের কথা বলি তার থেকে একটু বেশি। এই কারণে আমাদের এখানে সব কিছু কিন্তু সার্জিক্যাল ইস্যু। যে কোনো কিছু ছোটোখাটো অপারেশনে যাচ্ছে, ওখানে হয় ফিলিং লাগছে, না হলে কোনো কিছু একটা সার্জিক্যাল ওয়েতে যেতে হচ্ছে, হাতের কাছে কিছু একটা লাগবে, অ্যান্ড সার্জারি মানেই কিন্তু ওখানে একটু খরচের ব্যাপার চলেই আসে। আর সবচেয়ে মজার ইস্যু যদি বাইরের সব কান্ট্রির সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখবো যে বাইরের দেশের থেকে আমাদের দেশের তুলনামূলক কম খরচ। অন্যান্য ট্রিটমেন্টের থেকে ডেন্টাল ইমপ্ল্যান্টটা যেহেতু একটু আধুনিক, বা এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো বা যে প্রসেসিংগুলো নিয়ে আসা হচ্ছে এগুলো কিন্তু সমস্তটা বাইরে থেকে পারচেস করা হচ্ছে, বাইরে থেকে আসছে। যে জিনিসটা আমরা পুরোটাই কিন্তু ইনটেক পজিশনে কিন্তু পেশেন্টদেরকে দিয়ে থাকছি বা আমরা সার্জারির মাধ্যমে বসাচ্ছি। এই কারণে এই খরচটা তো তুলনামূলক অন্য থেকে খরচটা কম। তবে দেশে থেকে কেউ কিন্তু বাইরে যাচ্ছে না ডেন্টাল ট্রিটমেন্ট নিতে, বরঞ্চ বিদেশে যারা থাকছেন তারা কিন্তু দেশে এসে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আবার তারা আবার বাইরে কিন্তু ফেরত যাচ্ছে। ম্যাম, দাঁতকে ভালো রাখার জন্য আমাদের কি কি করা উচিত? তেমন কিছু না, খুব সহজভাবে কেউ যদি প্রতিদিন 3 মিনিট করে রাতের বেলায় সময় দেয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সে সুস্থ থাকবে এবং তার দাঁতগুলো কিন্তু ভালো থাকবে। আমরা একটু খেয়াল করে যদি দেখি, আমাদের মুখ গহ্বরটার কথা চিন্তা করি, শুধু কিন্তু দাঁত না, দাঁত ছাড়াও কিন্তু আমাদের মুখ গহ্বরটা কিন্তু অনেক বড়। সেটা ঠোঁট থেকে শুরু, ঠোঁট, গাল, তালু, জিহ্বা পুরোটা অংশ জুড়ে কিন্তু, কেন যখন আপনার দাঁতে একটা কোনো সমস্যা হবে এই সমস্যাটা কিন্তু আপনার গালে, জিহ্বাতে গিয়েও আঘাত হানবে, তাই না? এই জন্য প্রত্যেকদিন রাতে জাস্ট 3 মিনিট, 2 মিনিট একটু ব্রাশ করতে হবে, 1 মিনিট একটু ফ্লস করতে হবে, আর এরপরে ভালো করে কুলি। সেটা হতে পারে একটা মাউথওয়াশ দিয়ে, অথবা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে যদি কেউ প্রতিদিন 1 মিনিট করে কুলি করে সে কিন্তু তার দাঁত নিয়ে অনেক ভালো থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভির দর্শকদের ধন্যবাদ, এবং এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম দাঁত প্রতিস্থাপন অথবা ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন আমাদের আজকের আলোচনার মাধ্যমে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অনেক এন্ডোমেট্রিওসিসের রোগী আমরা পাই, কাজেই এটা আস্তে আস্তে কিন্তু পরিচিতি লাভ করছে। এটাকে আমরা যদি সাধারণ ভাষায় বলি, এটাকে চকলেট সিস্ট বলা হয়। এক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী মাসিকের ব্যথা নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে, তীব্র পেটে ব্যথা। এই পেটে ব্যথার জন্য অনেক সময় স্কুলে যেতে পারছে না, অফিস মিস করছে, অথবা দেখা যাচ্ছে যে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা এক ধরনের স্পেশাল সিস্ট পাই, যেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।